তোমাদের যদি এই বিয়েতে আপত্তি ছিল সেটা তো তুমি আমাকে আগেই বলতে পারতে, তাহলে আমি এই বিয়েতে রাজিই হতাম না। আমি তো ভেবেছিলাম তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি একটা নতুন জীবন শুরু করব, কিন্তু এখন তো দেখছি আমাকে আশীর্বাদ করা দূর, কুণালী যে কেশব সেটা প্রমাণ করাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কুণালদা তো তোর কলেজ লাইফের বন্ধু দিদি, একই সময় একই রকম দেখতে দুটো ছেলে তোর বন্ধু ছিল। বাবা, বেশ মজার ব্যাপার। হ্যাঁ হ্যালো, বলুন। আচ্ছা, আপনি চলে এসেছেন? আমি আসছি, এক্ষুনি আসছি। বড় মামা, আমাদের তো আবার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে, আমরা তাহলে বিয়েটা সেরে ফেলি। বকুল, এই বকুল, বকুল, তুই আমাকে কতবার কেশবের কথা জিজ্ঞেস করেছিলি, তোর মনে আছে? হ্যাঁ শোন, তুই এদিকে আয়। হ্যাঁ বকুল, তুই বিশ্বাস কর মা, এই কেশব আমি এত বড় ভুল কখনো করতে পারি না বকুল। আমি বারবার বলছি রে, এই কেশব। আর তাছাড়া আমি তো ওদের সামনে বসে খাইয়েছি ওই অষ্টমঙ্গলার সময়। আর ওদের বিয়েটাও তো আমাদের বাড়ি থেকেই হয়েছিল। আমি এত বড় ভুল কেমন করে করবো বল দেখি? হ্যাঁ, আর তাছাড়া বকুল, তোর মনে আছে তোকে আমি বলেছিলাম না ওই 6 মাসে টাকা ডবল করে দেবে? আমাকে একজন বলেছিল, তোকে বলেছিলাম না? সেটা ওই এই কেশবই তো বলেছিল রে আমাকে, ওদের বাড়িতে বসে বলেছিল। জানি, আমি জানি টুম্পা মাসি। জানিস? পুরুতমশাই, শুরু করুন। শুরু করুন। কি ব্যাপার বলো তো কুণালদা, এত তাড়াহুড়ো কেন করছো? আসল মানুষগুলোকে আগে আসতে দাও, তারপর তো বিয়ে হবে। হ্যাঁ, বিয়ের আসল মানুষ তো এই যে বর্ষা আর আমি। আর আসল মানুষ কি? কুণালদা, সামাজিকভাবে বিয়ে করা মানে শুধু দুজন মানুষের মধ্যে বিয়ে হয়, দুটো পরিবারের মধ্যেও মেলবন্ধন ঘটে। তো তাই যদি আমি ধরি, তাহলে আমার দিদির তরফ থেকে তো মা আর ঠাম্মি এসে গেছেন, কিন্তু তোমার জীবনের আসল মানুষ কি গো, সে তো এখনো আসেনি, তাকে আগে আসতে দাও। আমার জীবনের আসল মানুষ তো এই তো বড় মামা, ছোট মামি, এরাই তো আমার আসল মানুষ। দাদা, বৌদি। বলছি, যতদিন তোমার বাবা বেঁচে আছেন ততদিন তো তুমি অনাথ নাও কুণালদা। তাই
তাই তোমার জীবনের আসল মানুষ হচ্ছেন তোমার বাবা। সে আসুক আগে, তারপর তো। সে সে কুণাল! সম্ভবত কত বছর পুজোর আগে আমি দিদিকে দেখি একজন ভদ্রলোকের সঙ্গে শপিং করছে। তো আমি ধরে নিলাম ওই ভদ্রলোকই কেশব, মানে দিদির বর। ভদ্রলোক? ও আচ্ছা, রকি আমার ভাগ্নে। বর্ষা আমার ভাগ্নের সাথে শপিং করতে বেরিয়েছিল আর ফিরে এসেছিল একদম বেহেড মাতাল হয়ে। ঠিক আছে, তো দিদি আর কুণালদা তো বেশ নির্বিঘ্নেই ছিল, কোনো প্রবলেম ছিল না ওদের জীবনে। সমস্যাটা তৈরি হয় এই নতুন কোম্পানি খোলা নিয়ে, তাই না? কেদার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ইনভেস্টররা বুঝে গেল যে কোম্পানিটা অ্যাকচুয়ালি ফ্রড, টাকা ফেরত পাওয়ার কোনো আশাই নেই। তারা এলো আমাদের থানাতে কমপ্লেন করতে। আমি যদিও তাদেরকে বসিরহাট থানায় রেফার করে দিই। আমার তখন বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে এই কোম্পানিটা আমার দিদির। পরে খবরের কাগজে আমি ঘটনাটা ডিটেলে পড়ি এবং পিসেমশাইয়ের থেকেও বাকিটা জানতে পেরেছিলাম। আমি যদি খুব ভুল না হই, তাহলে পিসেমশাই যেদিন আমার দিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই দিনই আমার দিদি সিদ্ধান্ত নিয়েছিল এই বাড়িতে এসে থাকার। প্রথমে মিথ্যে অ্যাক্সিডেন্ট, তারপর মিথ্যে আত্মহত্যার গল্প বলে এমনভাবে প্ল্যানটা সাজালো যাতে আমি একেবারে গলে যাই আর ওকে এই বাড়িতে আশ্রয় দিই। হ্যাঁ, কিন্তু বকুল, আমাকে কয়েকটা কথা বলতো। আচ্ছা, আমি ধরে নিলাম যে বর্ষা ফ্রড, বর্ষা লুকোবার চেষ্টা করেছে, সবটাই মানলাম। কিন্তু এই সবটাই তো ও নিজের বারাসতের বাড়িতে গিয়ে করতে পারতো, সেখানে গিয়ে তো লুকোতে পারতো। তোর চোখের সামনে যদি এগুলো না করতো, তাহলে হয়তো এত সহজে ওরা ধরা পড়তো না। কিন্তু সেইটা না করে আমাদের এই বাড়িতে এখানে এসে থাকার ইচ্ছেটা, এই উদ্দেশ্যটা কি আমি বুঝলাম না তো। আমার ক্ষতি করাই ছিল আমার দিদির একমাত্র উদ্দেশ্য। এসব তুই কি বলছিস বকুল? হ্যাঁ, মানে বর্ষা তোর ক্ষতি করার জন্য? বিশ্বাস করো, আমি যেটা বলছি সত্যি বলছি। মা, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আমার দিদি আমার ক্ষতি চাইতে পারে। আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে এটা সম্ভব। কিন্তু আমাকে রোশনিদি প্রথম এই কথাটা বোঝায়। রোশনিদি প্রথম আমাকে ক্লিয়ার করে দেয় যে আমার দিদির অ্যাকচুয়াল মোটিভটা ঠিক কি।
হ্যাঁ মাসিমা, বকুল একদম ঠিক বলছে। আমি প্রথম বর্ষার ইন্টেনশনটা বুঝতে পেরেছিলাম, কারণ আমি জানতাম বর্ষা বকুলকে কতটা হিংসে করে। একে তো এরকম একটা মেডিকেল ইস্যু, তার উপর শ্বশুরবাড়ি সম্পর্কে এরকম একটা ভয়ঙ্কর গল্প। আমার দিদি খুব ভালো করে জানতো যার যাই হোক ওর দিকে কেউ কোনোদিনও আঙুল তুলবেই না, আর যদি কেউ আঙুল তুলেও ফেলে তাহলে সবাই উল্টে তাকেই দোষারোপ করবে, যেটা অ্যাকচুয়ালি রোশনিদির সঙ্গে হয়েছে। আর ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে লক্ষ্মী পুজোর দিন আমার দিদি আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। বর্ষার অন্যায়গুলো আমি কিচ্ছু দেখেও দেখিনি। ওর প্রত্যেকটা খারাপ ব্যবহার, ওর অন্যায় আবদার আমি সব ক্ষমা করে দিয়েছি। ছি 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 ছি, আমি কি করে এটা করতে পারলাম? আমি কি করে তোকে ভালোবাসলাম রে? হ্যাঁ, আমি তোর মতো মেয়েকে কি করে সব থেকে বেশি স্নেহ দিলাম? কি করে দিতে পারলাম এটা বলতো? শোন, তুই কি বলছিলি? কি বলছিলি তুই বকুলের ব্যাপারে? হ্যাঁ, কি বলছিলি? যে ও আমাদের ভুল বোঝাচ্ছে, ও তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, তোকে সবার সামনে ছোট করতে চায় ও বকুল। বলতে পারলি বর্ষা? তোর একটু লজ্জা করলো না? যে বকুল শুধু তোর ভালোর কথা ভেবে এসছে সারা জীবন, নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে যাতে তোর পড়াশোনা ঠিক রাখতে পারে, এমনকি তোর বিয়ের গয়নার শখ সেটা মেটাতেও নিজের কিডনি অব্দি বেচতে গেছিল। তুই সেই বকুলকে বলছিস বর্ষা? এই টাকা আমার দিকে, তোর লজ্জা করলো না? তুই সেই বকুলের নামে বাজে কথা বলছিস? হ্যাঁ, তুই কি ভাবলি বলতো? কি ভাবলি তুই? আমি এতই বোকা, এতই নির্বোধ, তুই যা বলবি সব আমি বিশ্বাস করে নেবো? হ্যাঁ, এই তাকাচ্ছিস ওর দিকে? হ্যাঁ, তো সাহস তো কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, বর্ষা তোর সব অপরাধ আমি ভুলে গেলাম, সব কুকর্ম ভুলে গেলাম, কিন্তু তুই এটা কি করে করতে পারলি? তোর ভালোর কথা ভেবে বকুল আমাদের সবার কথা অমান্য করে তোকে নিজের বাড়িতে এনে আশ্রয় দিল। তুই তাকে পুড়িয়ে মারার কথা ভাবলি? শোন বর্ষা, তুই যেরকম আমার মেয়ে তেমনি বকুলও কিন্তু আমার মেয়ে। আমি ওকে পেটে ধরেছি, আর মা হয়ে না আমি এই অপরাধটা কোনোদিনও ক্ষমা করতে পারবো না বর্ষা। আমার লজ্জা করছে মা, আমি এরকম একটা মেয়ের জন্ম কি করে দিতে পারলাম বলুন তো? বৌমা, বৌমা চুপ করো, চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। এমন সন্তানের জন্ম দেওয়াচ্ছে তো মরে যাওয়া ভালো, তাই না? বাবা, না বাবা,
মা, আমি মরবো না, মরবো না, আমি বাঁচবো। আজ থেকে আমি আমার যোগ্য সন্তান বকুল, আমি ওর জন্য বাঁচবো, আমি ওকে দিয়ে বাঁচবো। আজ থেকে আমি ভুলে যাব যে বকুল ছাড়া আমার অন্য কোনো সন্তান আছে। আজ থেকে তুই আমার কাছে মৃত, বর্ষা, মৃত। দেখ গর্ধব, দেখ কোন মেয়েকে তুই বিয়ে করে নিয়ে এসেছিলি। দেখ জানোয়ার, এবার চল মিডিয়ার সামনে গিয়ে নিজের মুখে নিজের সমস্ত দোষ স্বীকার করবে, আর তোর কাছে থাকা সমস্ত টাকা আমাকে ফেরত দেবে। চল চল। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? বারবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলিস তুই, আমি তোকে ক্ষমা করেও দিতাম দিদি, কিন্তু তুই ওর দিকে আঙুল তুলেছিস, ওকে বদনাম করার চেষ্টা করেছিস। সব সীমা ছাড়িয়ে চলে গেছিস তুই দিদি, তুই চলে যা এই মুহূর্তে, এই বাড়ি ছেড়ে, আমাদের সবার জীবন ছেড়ে তুই বেরিয়ে যা। নাহলে কিন্তু এই আঘাতটা অনেক জোরে পড়বে দিদি, শেষবারের মতো বলছি। কাজটা কিন্তু ভালো করলি না বকুল, এর জন্য শুধু তোকে, এই গোটা পরিবারকে যে কত বড় মাসুল চোকাতে হবে তুই ভাবতেও পারছিস না। তুই এখনো আমাকে থ্রেট দিচ্ছিস?
না তোমার চা। বকুল, বকুল এসে। ও মা, এত লক্ষ্মী ছেলে মেয়ে সব। হ্যাঁ, একেবারে রেডি হয়ে নেমে এসেছো। আর একটু লক্ষ্মী হতে হবে। ব্রেকফাস্ট অলমোস্ট রেডি, খেয়ে বেরোতে হবে। ঘুমিয়ে রাতে সারা রাত চুপ করে বসেছিল, কথাও বলছে না আমার সাথে ভালো করে। কি কি হলো বলুন তো? ঠিকই ছিল, দিব্য সুস্থ সবল, এমনি খাওয়া দাওয়া নিয়ে সমস্যা করে, সময় মতন খায় না, এত করে বলি কথা শোনে না, বড় হয়ে গেছে তবু। আচ্ছা কাকিমণি, এত টেনশন করো না, শান্ত হও। ডাক্তার দেখছেন তো এশাকে, ওর বোধহয় প্রেশার টেশার ফল করে এরকম হয়েছে। তুমি আর বেশি কথা বলো না, রোজ রোজ পই পই করে বলি একটু খেয়ে বেরো, একটু খেয়ে বেরো, কথা তো কানে যায় না। তোমরা আজকালকার ছেলেমেয়েরা সব বুঝে গেছো, বড়রা তো কিচ্ছু বোঝে না। দেখবে দুদিন পরে তুমিও এরকম পড়বে, ঠাকুর না। ঠিক আছে ঠিক আছে, আমি এবার থেকে খেয়ে বেরোবো। তুমি এত এত টেনশন করো না। ওই ডাক্তার দেখছেন তো এশাকে। ম্যাডাম, ভয়ের কিছু নেই তো? আমাদের এশা সুস্থ হয়ে যাবে তো তাড়াতাড়ি? ওর হাজবেন্ড কোথায়? কি কি হয়েছে বলুন না। ওর হাজবেন্ডের সাথে কথা বলাটা খুব জরুরি। বেশি দিন হয়নি ভাই পুলিশ ফোর্স জয়েন করেছে, কিন্তু এর মধ্যেই বেশ ফেমাস হয়ে গেছে। রজত অবরক্ষিতের কেসটা তো আপনি শুনেছেন। সবার সামনে ওর ছেলেকে এনকাউন্টার করেছে এই কনস্টেবল বকুল রায়। তারপর নীলাদের কেস, তার আগে ওই অনাথ আশ্রমে জমি বাঁচানোর কেস। প্রায় সব কটাতেই বকুল সামনে দাঁড়িয়ে সলভ করেছে। পুলিশ কমিশনার নিজে এসে থানাতে দেখা করে গেছে ওর সাথে। And or क्या भाई? अरे यार मैक्स, তোমাকে আর কত শেখাবো? তুমি যা খবর দিলে সেইগুলো তো বাইরের খবর। শত্রুর খবর নিতে গেলে আগে তার ঘরের খবর নিতে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সেসব খবরও নিয়েছি। ঋষি রয় মানে বকুল রায়ের হাজব্যান্ড, বেশিরভাগ সময়ই ওকে বকুলের সঙ্গেই দেখা যায়। ছেলেটা ইন্টেলিজেন্ট আর সাহসী। আগে কোনো বাইরের কোনো কোম্পানিতে কাজ করত, এখন ওই ফ্যামিলি বিজনেসটাই দেখে। ওই হচ্ছে কিন্তু বকুলের সব থেকে বড় উইক পয়েন্ট। আর তাছাড়া বকুলের নিজের বাড়ি আছে বারাসাতে, ওখানে মা আর ঠাকুমা, এছাড়া কেউ নেই। বকুল রায় সম্পর্কে তুমি কোনো ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে পারছো না ম্যাক্স। বুদ্ধা বুড়ো হয়ে যাচ্ছ তুমি। শরীরে ফুর্তি আনো, ফুর্তি। অ্যাকশনে নামো। অ্যাকশন? কি অ্যাকশন বলো? তোমার জন্য জান লড়িয়ে দেবো।
কেন ডক্টর? আপনি আপনি আমাদেরও বলতে পারেন, আমি ওর দিদি। আচ্ছা, আমি তো ওর মা, আপনি আমাকে বলতে পারেন। ওর সম্পর্কে যে কোনো কিছু জানবার অধিকারটা তো আমার সব থেকে বেশি। প্লিজ বলুন না, কি হয়েছে? ডাক্তারবাবু কিছু বললেন না, মানে প্রেসক্রিপশন? যদি ওর হাজব্যান্ডকে প্রথমে কথাটা বলতে পারলে ভালো হতো, কিন্তু আপনারা এত ইনসিস্ট করছেন। কংগ্রাচুলেশনস, আপনি দিদিমা হতে চলেছেন। কাকিমুনি, আমি এক্ষুনি সবাইকে খবরটা দিয়ে আসছি। শহরের একটা খবর তোমায় যদি এক্ষুনি দিতে পারতাম। সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এখন একটাই, না না চুপ করবো না, একটাই কাজ তোদের। কি কাজ? একে অপরকে নিয়ে ভাবা, নিজেদের দিকে গভীরভাবে তাকানো, নিজেদের কাজে মন দেওয়া। কি যে করিস না। আমিও তো সেটাই বলছি। তুমি এখানে, আরে বাবা একটু হুবু, বাবা আমাকে একা থাকতে দাও না। কি তখন থেকে ভেবে থাকতে, আরে কি দাঁড়া, আরে কি কি আসছে। ব্যাপারটা কিন্তু আমি খুব সিরিয়াসলি বললাম। ভাব ভাব এটা নিয়ে। শোনো, আমিও না সিরিয়াসলি বলছি, এবার চলো ভাবো, ওরা ভাববে তুমি। তোদের না আর একটু বেশি রোমান্টিক হতে হবে। বাবা হওয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে খবর আছে, ওই বর্ষা আর বকুলের সম্পর্ক খুব একটা ভালো নয়। আরে ওই বকুলের শ্বশুর বাড়িতে তো ছিল এতদিন, বর্ষার পর তারপর কি একটা ঝামেলা হলো, ওরা উঠলো গিয়ে নর্থে কোনো একটা ভাড়া বাড়িতে। ওই বর্ষার সঙ্গে আমার একটু দেখা করবার ব্যবস্থা করে ফেলো তো ম্যাক্স। ভাই আপনার সাথে? কিন্তু ওকে ভাই, আমি দেখছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব বর্ষার সঙ্গে আপনার দেখা করাচ্ছি। আমি দেখছি। গুড,
ভেরি গুড, ইমপ্রেসিভ। প্রসেন, আজ তোমার প্রথম দিন বলে তোমার অনেক ভুল কিন্তু আমি ক্ষমা করে দিলাম। একটা গল্প বলি, শোনো। ছোটবেলায় এই মুসা ভাই ছিল খুব গরিব। কত বয়স হবে? 10। ললিপপ খেতে খুব ভালোবাসতাম, জানো তো। একটা ললিপপের দাম তখন 1 টাকা 10 পয়সা। কিন্তু 10 পয়সাই আমার কাছে তখন 1 লাখ টাকার সমান ছিল। ললিপপ খাও বলে পকেটে 1 টাকা নিয়ে দোকানে পৌঁছালাম, কিন্তু 10 পয়সার জন্য, মাত্র 10 পয়সার জন্য এই দোকানদার আমায় ভাগিয়ে দিল। ঠিক তখনই দেখলাম একটা বড় লোক তার বাচ্চাকে নিয়ে এসছে, তার ছেলেকে নিয়ে এসছে, এক গাদা এতগুলো ললিপপ কিনে দিচ্ছে আর আদর করে খাওয়াচ্ছে। দেখে আমার মাথায় রক্ত চলে গেল। ললিপপ আমায় খেতেই হবে। যেই না দৌড়ে গিয়ে বয়াম ভেঙে ললিপপ চুরি করে পালাচ্ছি, দোকানদার ধরে নিল খপ করে, আমায় মারতে গেল। আমি কি করব? বাচ্চা তো। দেখলাম বয়াম ভাঙা একটা কাচের টুকরো পড়ে আছে, ওই কাচের টুকরোটা নিয়ে দিলাম দোকানদারের পেটে ঢুকিয়ে। ওই প্রথম আমার হাতে রক্তের দাগ লাগলো।